হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এ সায়েন্সের চ্যাপ্টার আলো। অর্থাৎ আজ আমরা লাইট চ্যাপ্টারে পার্ট 3 আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও তার প্রাকৃতিক উদাহরণ সম্পর্কে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি ক্লাসগুলি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 8 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা প্রতিটা ক্লাস সহজেই পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। পার্ট 2 এর ক্লাসে আমরা সংকট কোণ কাকে বলে এই নিয়ে আমরা শেষ করেছিলাম ক্লাসটা। আজ আবার ওখান থেকে আমরা শুরু করব। এই চিত্রে দেখতে পাচ্ছ তোমরা যে মাঝখানে দেখো যে ছবিটা আছে I = C। এখানে I বলতে আপাতন কোণকে বোঝানো হয় আর C দিয়ে সংকট কোণকে বোঝানো হয়। তো এখানে আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন রশ্মি কি হয় না সমকোণ ঘেঁষে যায়, মানে 90 ডিগ্রি ঘেঁষে প্রতিফলিত হয়, সেই আপাতন কোণের মানকে বলা হয় সংকট কোণ। আর সংকট কোণ কখন সৃষ্টি হয়? যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলো যায়। অর্থাৎ যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাওয়ার সময় যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণকে বলা হয় সংকট কোণ। তাহলে সংকট কোণ কি দেখলাম না, প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় যে আপাতন কোণের জন্য, তা হলো সংকট কোণ। এবার যদি প্রতিসরণ কোণ 90 ডিগ্রির থেকেও বেশি হয়ে যায়, তখন কি হয় না, তখন যে ঘটনাটা ঘটে তাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো পাশের যে ছবিটা দেওয়া আছে, এখানে দেখো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় লঘু মাধ্যমে প্রতিসরণ হয়নি, কি হয়েছে না পুনরায় ঘন মাধ্যমে ফিরে এসেছে আলোক রশ্মিটা। তাহলে এক্ষেত্রে কি হয়েছে না, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রির থেকেও বেশি হয়ে গেছে। বেশি হওয়ার ফলে কি হয়েছে না, আর আলোক রশ্মি লঘু মাধ্যমে প্রতিসরণ না হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে চলে এসেছে। এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো এখানে সংজ্ঞা লেখা আছে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে না, যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়, তখন আলো লঘু মাধ্যমে প্রতিসরিত না হয়ে সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে বুঝতে পারছো যে এক্ষেত্রে যখন আপাতন কোণ সংকট কোণের চেয়েও বেশি হয়ে যায়, তখন কি হয় না, লঘু মাধ্যমে প্রতিসরিত না হয়ে আলোক রশ্মি পুনরায় ঘন মাধ্যমে প্রতিফলিত হয়, তখন সেই ঘটনাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কিছু প্রাকৃতিক উদাহরণ আছে, যেমন কচু পাতার উপর জল পড়লে জলের ফোঁটাটি চকচক করে কেন? তোমরা দেখে থাকবে যখন বৃষ্টি পড়ে বা শিশির পড়ে, কচু পাতার উপর যখন পড়ে তখন সেটা কি হয় না, পাতাটা ভিজে যায় না, বেশ ফোঁটাটা বেশ চকচক করতে থাকে। সেটা কেন হয় না, কচু পাতার ওপর জলের যে ফোঁটা নড়াচড়া করে বেড়ায়, তার ওপর পড়া আলো বায়ু থেকে জলে প্রবেশ করে। আবার যখন জল থেকে বায়ুতে বেরিয়ে আসতে চায়, তখন জল ও বায়ুর বিভেদ তলে ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়। ফলে ওই স্থানে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচকে দেখে, যার ফলে কচু পাতার ওপরে জলের ফোঁটা চকচকে দেখায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম না, কচু পাতার ওপর যখন জলের ফোঁটাটা নড়াচড়া করে, তখন কি হয় না, বাইরে থেকে আলো ওর ওপর এসে পড়ে। এবারে বাইরেটা কি আছে, বাইরেটা আছে লঘু মাধ্যম এবং ভেতরে জলের ভেতরটা মানে ফোঁটার ভেতরটা জল আছে, ওটা হলো ঘন মাধ্যম। তো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো প্রবেশ তো করলো, কিন্তু যখন ও আবার বেরিয়ে আসতে চাইলো, তখন ওকে কি ঘন মাধ্যম থেকে আবার লঘু মাধ্যমে ফেরত আসতে হবে। তো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ফেরত আসার সময় কি হচ্ছে, ওই দুই মাধ্যমের যে বিভেদ তল, সেখানে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে না, পুনরায় ওই প্রতিফলিত হয়ে যাচ্ছে রশ্মিটা ঘন মাধ্যমে, অর্থাৎ জলের মধ্যেই। তখন আমরা যখন ওপর থেকে দেখছি ফোঁটাটা, তখন সেটা চকচকে দেখাচ্ছে। তাই কচু পাতার ওপর জলের ফোঁটা চকচকে দেখায়।
ছাড়াও আরও বেশ কিছু প্রাকৃতিক উদাহরণ দেখে নিই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। কীরকম না, জলের ভিতর বুদবুদ চকচকে দেখায় কেন? জলের ফোঁটার ওপর পড়া আলো জল থেকে বায়ুতে প্রবেশ করে, তখন জল ও বায়ুর বিভেদ তলে ওই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ফলে ওই স্থানে আলোকরশ্মি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচকে দেখে, যার ফলে জলের ফোঁটা চকচকে দেখায়। কচু পাতার উপর জলের ফোঁটা কেন চকচকে দেখায়, আর এই জলের ফোঁটা ভেতর বুদবুদ কেন চকচকে দেখায়? দুটোর উত্তর একই। এরপর দেখব হিরে চকচক করে কেন। হিরে তোমরা নিশ্চয়ই দেখেছো, ছবিতে দেখেছো বা টিভিতে দেখেছো, বা কেউ সত্যিকারেও দেখতে পারো। তো হিরে দেখবে বেশ চকচকে করে কেন? চকচক করে না, বায়ুর সাপেক্ষে হিরের প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ুর সাপেক্ষে হিরের সংকট কোণও খুব কম, মাত্র 24.5 ডিগ্রি। এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বায়ু মাধ্যমে যাত্রাকালে সমস্ত আলোকরশ্মি আপাতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়। তাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, যার ফলে হিরে চকচকে দেখায়। তাহলে এখানে কি বলছে না, বায়ুর থেকে হিরের প্রতিসরাঙ্ক বেশি, আর আমরা জেনেছিলাম যে যার প্রতিসরাঙ্ক বেশি তার সংকট কোণ খুব কম হবে, আমরা এগুলো আগের ক্লাসে দেখেছিলাম। তো হিরের সংকট কোণের মাত্রা হচ্ছে মাত্র 24.5 ডিগ্রি। তো এবারে এমন কৌশলে হিরেটাকে কাটা হয় যাতে কি হয় না, বায়ু মাধ্যম থেকে যখন হিরে থেকে যখন বায়ু মাধ্যমে যখন আলোকরশ্মি যাবে, তখন তার আপাতন কোণের মান 24.5 ডিগ্রি থেকেও বেশি হয়ে যাবে, অর্থাৎ সংকট কোণের থেকে বেশি হয়ে যাবে। সংকট কোণের থেকে বেশি হলে কি হবে না, আলো বেরিয়ে আসতে পারবে না, পুনরায় আবার হীরের মধ্যে মানে ঘন মাধ্যমে ফিরে আসবে। তখন সেই ঘটনা কি ঘটবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। এর ফলে কি হবে না, হীরেকে চকচকে দেখাবে। নেক্সট উদাহরণ হলো মরুভূমির মরীচিকা। এই মরুভূমির মরীচিকা কি না, গ্রীষ্মকালে মরুভূমি বা পিচ ঢালা রাস্তায় দূর থেকে জল আছে বলে মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় সেখানে কোনো জল নেই। এই দৃষ্টিভ্রমকে বলা হয় মরীচিকা। তোমরা দেখে থাকবে কোথাও যে মরুভূমিতে বলো বা যখন পিচ ঢালাই রাস্তা, হয়তো কোনো ফাঁকা রাস্তা, যখন গ্রীষ্মকালে যখন অত্যন্ত রোদ থাকবে, তখন দূর থেকে যেন মনে হবে যে কিছু একটা চিকচিক করছে, মানে মনে হবে যেন জল আছে ওখানে, কিন্তু যখন ওখানে সামনে যাওয়া হবে দেখা যাবে জল নেই। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে বলা হয় মরীচিকা। তো এটা একটা দৃষ্টিভ্রম, ঠিক আছে, মানে চোখের ভুল। তো এই ঘটনাটা কেন ঘটে, মানে কিভাবে মরীচিকার সৃষ্টি হয় না, দিনের বেলায় সূর্যের তাপে মাটির কাছের বায়ু খুব গরম হয়ে লঘু মাধ্যমে পরিণত হয়। তোমরা সবাই জানো যে কি হয় না, দিনের বেলায় যে মাটির কাছে মানে আমাদের ভূপৃষ্ঠের কাছের যে বায়ুটা থাকবে সেটা খুব গরম হয়ে যাবে। এবারে গরম বায়ুর কি হয় না, আয়তন হালকা হয়ে যায়, অর্থাৎ যখন লঘু মাধ্যমের সৃষ্টি হয়। ওপরে বায়ু তুলনামূলকভাবে তখন ঠান্ডা এবং ঘন মাধ্যমে থাকে। দূরের গাছ বা বস্তু থেকে আসা আলোকরশ্মি ওই বিভিন্ন ঘনত্বের বায়ুস্তর দিয়ে চলার সময় বারবার প্রতিসরিত হয়। এক সময় আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়ে যায়, তখন আলোকরশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং রশ্মি পর্যবেক্ষকের চোখে পৌঁছায়। মস্তিষ্ক আলোকরশ্মিকে সরলরেখায় এসেছে বলে ধরে নেয়, ফলে গাছের উল্টো অসৎ বিম্ব তৈরি হয়। তাই দূর থেকে দেখে মনে হয় মাটিতে জল জমে আছে এবং তাতে গাছের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তাহলে কিভাবে মরীচিকা সৃষ্টি হচ্ছে না, যখন গ্রীষ্মকালে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু কি হচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে ওখানে লঘু মাধ্যমের সৃষ্টি হচ্ছে, আর ওপরের বায়ু এর তুলনায় ঠান্ডা, তাই ওখানে ঘন মাধ্যমের সৃষ্টি হয়েছে। এবার যখন দূরের গাছ থেকে কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে কি হচ্ছে, লঘু মাধ্যমে প্রবেশ করছে, তখন আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়ে যাচ্ছে। এবার আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হলে কি হবে না, পুনরায় আবার আলোক রশ্মি ঘন মাধ্যমে ফিরে যাবে, লঘু মাধ্যমে প্রবেশ করবে না। তো ঘন মাধ্যমে যখন ফিরে যাচ্ছে, তখন কি হচ্ছে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, আলোকরশ্মি পর্যবেক্ষকের চোখে যখন আলোকরশ্মিটা যে দেখছে তার চোখে যখন পৌঁছাচ্ছে, তখন মনে হচ্ছে যেন মাটিতে জল আছে বলে মনে হচ্ছে, এবং কি করছে না, ওই গাছটার একটা উল্টো অসৎ বিম্ব দেখতে পাচ্ছে, কিন্তু ওখানে বাস্তবে কোনো জল নেই। এই ঘটনাটাকেই বলা হচ্ছে মরীচিকা।
এবার দেখো না মরীচিকায় সৃষ্ট প্রতিবিম্বের প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন ঘটে কেন। না নিচের অপেক্ষাকৃত উত্তপ্ত স্তরের বায়ু হালকা হয়ে ওপরে উঠে আসে ও ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা স্তরের ভারী বায়ু নিচে নেমে আসে। এর ফলে ওই স্তরগুলোর মধ্যে একটি পরিচলন স্রোতের সৃষ্টি হয়। প্রতি মুহূর্তে উষ্ণতার পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলোর ঘনত্ব ও প্রতিসরাঙ্ক অনবরত পরিবর্তিত হতে থাকে। ওই স্তরগুলোর মধ্য দিয়ে চলতে থাকা আলোকরশ্মিগুচ্ছের গতিপথ বারবার পরিবর্তন হতে থাকে, ফলে গঠিত প্রতিবিম্বের অবস্থানেরও প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে। তাহলে এখানে দেখতে পাচ্ছি না কি মরীচিকার সৃষ্টি হওয়া যে প্রতিবিম্বটা সেটার অবস্থান কিন্তু বারবার পরিবর্তন ঘটে। কেন ঘটে না নিচের বায়ু কি হয় না উত্তপ্ত হয়ে হালকা হয় এবং ওপরে উঠে যায়, এবং তখন ওপরে বায়ু যখন ওপরে উঠে গেল নিচে তো একটা খালি জায়গার সৃষ্টি হলো, সেই খালি জায়গাটা কে পূরণ করবে না ওপরের বায়ু। ওপরের বায়ুটা কি না হালকা, ওর ঘনত্ব বেশি এবং ও ভারী, তখন সে বায়ুটা নিচে নেমে আসে। তো এর ফলে কি হচ্ছে না স্তরগুলোর মধ্যে একটা পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। পরিচলনের ব্যাপারে আমরা তাপ অধ্যায়ে পড়েছিলাম, তাপ অধ্যায়ে জেনেছিলাম পরিবহন, পরিচলন, বিকিরণ। সেই পরিচলন স্রোতের একটা সৃষ্টি হচ্ছে। তখন কি হচ্ছে না প্রতি মুহূর্তে সেখানে একটা উষ্ণতার পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলোর ঘনত্ব এবং প্রতিসরাঙ্ক বারবার পরিবর্তিত হচ্ছে, এবং ওই স্তরগুলোর মধ্য দিয়ে যখন আলোক রশ্মিগুচ্ছ প্রবেশ করছে তখন তার গতিপথও বারবার পরিবর্তন হতে থাকছে। ফলে মনে হচ্ছে যেন প্রতিবিম্বের অবস্থান প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটছে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং তার প্রাকৃতিক উদাহরণের সম্পর্কে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের মতো এই অবধি, দেখা হবে পরের নতুন একটা অধ্যায়ে। চলো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো।